সন্ধে সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা এবং শুভজিৎ। আর এবারে আমাদের যেদিকে নজর থাকবে, নজর বোধহয় রাজ্যবাসীর আপাতত রয়েছে রাজধানী দিল্লিতে, কেননা কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল তাদের লড়াইয়ে এবারে নজরটা দিল্লির দিকে। আসল তৃণমূল কারা? জোড়া ফুলের অন্দরে প্রতীক এবং দলের নাম দখলের লড়াই। আগামীকাল বিকেল 5:30টার মধ্যে দুপক্ষকে নিজেদের সুনির্দিষ্ট মতামত ও লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঋতব্রত টিম বিধানসভায় নিজেদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার নথি জমা দিয়ে নতুন কমিটি গঠন করার কথা জানিয়েছে। অন্যদিকে নথি পাঠাচ্ছে মমতা শিবিরও। মমতার প্রতিনিধি হয়ে কমিশনে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। আমাদের সব ডকুমেন্টেশন জমা দিয়েছিলাম ইসিআই এর কাছে। গণেশ কুমার, যিনি চিফ ইলেকশন কমিশনার, তিনি আমাদের জানিয়েছিলেন যে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আবার যোগাযোগ করবেন। সন্ধ্যের দিকে মেল আসে, আমাদের অফিসিয়াল মেল এবং আমার মেলেও আমি মেল দেখি যে আগামী সোমবার মানে 6 তারিখ আর কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যা বক্তব্য আছে সেটা লিখিতভাবে জানাতে হবে। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন অ্যাপেক্স বডি, সর্বোচ্চ নিয়ামক সংস্থা এক্ষেত্রে, সুতরাং তারা যেটা জানিয়েছেন আমরা সোমবার দিন যে নির্দিষ্ট সময় আছে তার আগেই হচ্ছে আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একই মেল দিয়েছেন। ওনাকে যে মেলটা দেওয়া হয়েছে তাতে কপি করা হয়েছে আমাকে, আর আমাকে যে মেলটা মানে ওনার নামে যে চিঠি সেটার কপি আমাকে দেওয়া হয়েছে, এবং আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটাতে ওনাকেও কপি করা হয়েছে। দুটো মেলই আলাদা আলাদা এসেছে। এটা তো ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি এটা করাচ্ছে। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ভয় পায়, ফলে যেন তেন প্রকারে বিরোধী বেঞ্চে পার্টিও তাদের শান্তি হয়নি। তারা এখন তৃণমূলকে কিভাবে ডিস্টার্ব করে যায়। আরে কর্মীরা, সমর্থকরা সবাই আছে তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে, ফলে এটা একদম ইলেকশন বিভিন্ন রাজ্যে যে খেলাটা খেলছে বিজেপি, যাদের মনে করছে সেই জায়গাটায় তারা হচ্ছেন মূল বিরোধী, তাদেরকে ডিস্টার্ব করো, ভাগ করে দাও, তাদের মধ্যে থেকে দু একটা কুনকি হাতিকে, বেঈমানকে খুঁজে নাও, তাদেরকে দিয়ে বিভিন্নভাবে অপারেট করো, এই ধরনের খেলা খেলছে তারা। কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, মানে কে আদি কে নব্য, এই নানাবিধ বিষয়টা এই মুহূর্তে চলছে। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে আগামী 6 জুলাই মানে আগামীকাল বিকেল 5:30 মধ্যে তাদেরকে লিখিতভাবে জানাতে হবে, নথি দিতে হবে যে তাদের কি কি বক্তব্য, কোন কোন ক্ষেত্রে তাদের সমর্থন আছে, তারা কি বলছেন, মোটমাট তাদের মনের কথা লিখিত আকারে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। কিন্তু তার আগে একের পর এক বিড়ম্বনা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের স্নেহধন্যরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় খুব কাছে থাকা লোকজন, তার বুট বুকে থাকা লোকজন। সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে আগামীকাল কি হতে চলেছে, আমি ঠিক এই প্রশ্ন নিয়ে আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিক কাছে একবার যাব। তন্ময়, রিসেন্ট ফেসবুকে আমি একটা পোস্ট দেখছিলাম, আপনি লিখছেন যে এর আগে অন্যের পার্টি অফিস অন্য দখল করছে, এখন দেখা যাচ্ছে নিজেদের পার্টি অফিস নিজেরা দখল করছে, মানে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে তারা বলছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বলে দিচ্ছে আগামীকাল 5:30টার মধ্যে জানাতে হবে যে তোমাদের নিজেদের কি অবস্থা। এখন অব্দি কি সিচুয়েশন, কি মনে হচ্ছে? দেখো, 22শে জুন আমরা যেটা বলছি যে তৃণমূল তো দুটো ভাগে ভাগ হয়েছে, একটা কালীঘাট তৃণমূল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন, অন্যদিকে হচ্ছে যে আরেকটা তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ বলছে আমি আসল, ও বলছে আমি আসল। 22শে জুন নিউ টাউনে ঋতব্রতরা তাদের যারা রয়েছেন তারা একটা অ্যানুয়াল কনফারেন্স করেছিলেন, সেখানে অ্যানুয়াল মিটিং হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানারে। তারা ওয়ার্কিং কমিটি তৈরি করেছিলেন এবং সেটা পরের দিন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল যে এইটাই হচ্ছে আসল তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। সেখানে অরূপ রায়কে চেয়ারম্যান করা হয়েছিল এবং ঠিক সেই দিনই অর্থাৎ 22শে জুনই তৃণমূল কংগ্রেসের তরফের মানে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষর করা চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়। তারা জানিয়ে দেন যে এইগুলো হচ্ছে আমাদের এখন পদাধিকারী। সেখানে নাম ছিল চন্দ্রিমার, রাজ্য সভানেত্রী হিসেবে। চন্দ্রিমা সেখান থেকে বেরিয়ে গেছেন। ফলে আগামীকাল যখন নির্বাচন কমিশনে নথিপত্র জমা দিতে যাবেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেসকে নতুন করে আবার চিঠি করতে হচ্ছে। সেই চিঠি তৈরিও হয়েছে এবং সেখানে চন্দ্রিমার নামটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও আইনগতভাবে বলা চলে এক ধাপ পিছিয়ে গেল
এই কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। কারণ যে চিঠি তারা কমিশনকে দিয়েছিলেন এবং আইনগতভাবে কিছুটা এগিয়ে গেছিলেন ঋতুব্রত দত্তকে মনে করা হচ্ছিল, সেই জায়গায় কিন্তু আবার একজন বেরিয়ে যাবার পরে, অর্থাৎ এর আগে বেরিয়ে গেছেন মালা রায়, বেরিয়ে গেছেন সায়নী ঘোষ, তিনি পদত্যাগ করেছেন তার পোস্ট থেকে। পরপর তুমি দেখো ফিরাদ আকিব, অরূপ বিশ্বাস এবং হ্যাঁ ধারে ধারে ঋতুব্রতরা বাড়ছে, উল্টো দিকে কালীঘাট তৃণমূলের রক্তক্ষরণ ক্রমশ চলেই যাচ্ছে এবং সেখানে আবার সেই 22 জুন পাঠানো চিঠি থেকে একটা নাম তাদের বাদ দিতে হচ্ছে। ফলে ধীরে ধীরে বেশ কিছুটা বেকায়দায় পড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী তৃণমূল বা কালীঘাট তৃণমূল, আমরা যে নামই দেখা করি। ধন্যবাদ। ফলে বুঝতেই পারছেন যে বেশ খানিকটা বিড়ম্বনায় বেকায়দায় আগামীকাল বিকেল 5:30টায় কি তারা জানাতে চলেছেন, কারণ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা এতদিন পর্যন্ত যা বলেছিলেন সেটারই একটা ভার্সন তারা আগামীকাল বলবেন। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনে কি জানানো হয় অবশ্যই সেদিকে নজর রাখছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে না একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, মানে প্রতীক কি হাতছাড়া হয়ে গিয়েছে এরকমই ধরে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ সমাজ মাধ্যমে তিনি যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন প্রতীক কেড়ে নিলে কিছু যায় আসে না, অর্থাৎ তার গলায় এত নরম সুর। অনেকেই প্রশ্ন তুলছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, আমরা জানি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলগত বিষয়ে কখনোই ছেড়ে কথা বলেন না, মানে কখনোই নরম সুর করেন না। তিনি যেটা চান সেটাই বারবার বলে থাকেন এবং সেটাই করে থাকেন। কিন্তু হঠাৎ করে তার গলাতেই যদি এই কথাটা আসে প্রতীক কেড়ে নিলে কিছু যায় আসে না, তাহলে তো লড়াইয়ের আগেই কি কোথাও হার মেনে নেওয়া? তিনি কি ধরে নিচ্ছেন যে আর প্রতীক তাদের কাছে থাকছে না? হ্যাঁ দেখো, খানিকটা তো তাই। তার কারণ যেভাবে ঋতব্রতপন্থী তৃণমূল তারা বিধায়কদের নিয়ে তৎসহ একটা অতিরিক্ত বার্ষিক সাধারণ সভা করে তারা পুরো একদম সিগনেটারিজদের নাম তার সঙ্গে সঙ্গে পৃথক পৃথক এফিডেভিট নির্বাচন কমিশনে গিয়ে জমা দিয়ে এসছেন, সেখানে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন ঋতব্রত তৃণমূল কিন্তু প্রতীক ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে কয়েক কদম এগিয়ে গেছে। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎটা বুঝতে পারছেন, আগাম আন্দাজ করতে পারছেন, তাই তার কথায় এই ধরনের একটা নরম সুর আমরা দেখতে পাচ্ছি। তবে প্রকৃত অর্থে আরেকটা কথা বলতেই হবে, আগামীকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখিত চিঠি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন নির্বাচন কমিশনে গিয়ে চিঠি জমা করবেন, তখন কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল তারা কিন্তু রিল্যাক্সড মুডে আছে। তারা মনে করছে তারা এর আগে নির্বাচন কমিশনে গিয়ে যা যা নথি প্রমাণ দিয়ে এসছে তাতে প্রতীক তাদের হয়ে গেছে। ফলে তারা ফার্দার একটা ছোট্ট কমিউনিকেশন ছাড়া আর কিছু নিয়ে ভাবিত নয়। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নরম সুর হওয়াটা জাস্টিফাইড হচ্ছে, তার কারণ ঋতব্রতরা ওভার দিক কনফিডেন্ট। থেকেও যেমন ঋতব্রত শিবির এগিয়ে রয়েছে, এছাড়া অন্যান্য আইনগত যে দিকগুলো রয়েছে সেগুলো তারা অনেকটা বেশি আটঘাট বেঁধে অনেক আগেই নেমে পড়েছে। সেই কারণে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গলার সুর অনেকটা নরম? আপনাদের বরং একটু শোনাই আজের সমাজ মাধ্যমে কি বলেছেন। নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। দেখুন, এখন তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, সে আর তৃণমূল না কে তৃণমূল এই নিয়ে লড়াই চলছে। মানে কালীঘাট তৃণমূল না ঋত তৃণমূল, কেউ তাকে আবার মার্ক্সবাদী তৃণমূলও বলছে। তো সেটার যা পরিস্থিতি, সব পদই হচ্ছে আপদ। কোন পদে কে বসলো? তো ডুবন্ত নৌকো, তাহলে মাঝি কে হলো আর মল্লা কে হলো, তা নিয়ে খোঁজ করে লাভ নেই, ও তো ডুববেই নৌকো। বিষয়টা এতটা হাস্যকর, রাজনীতির যে পলিটিক্যাল সায়েন্স বা আমরা যেটা সত্যিকারের রাজনীতি বলি, তাতে ব্যাপারটা এমন একটা পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে এই তৃণমূল এবং তার সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল, তাতে পশ্চিমবঙ্গের বাঙালিদের মান সম্মান আর কিছু থাকছে না। এবার এই মুহূর্তে এটা পরিষ্কার যে বিজেপি সরকার এই ঋতব্রত তৃণমূলকে অনেকটা স্পেস দিচ্ছে
এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা অনেকগুলো সুবিধে পাচ্ছে। সিপিএম এবং কংগ্রেস ও রবির সকালে আমাদের মতোই লুচি তরকারি খাচ্ছে কোনো রকম পরিশ্রম না করে, যে কারণে এই বিরোধী স্পেসটা কে নেমে বোঝা যাচ্ছে না। সুতরাং আগে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনিই শাসক, তিনি বিরোধী ছিলেন, আজকে পশ্চিমবঙ্গে সবটুকুতেই শাসক বিরোধী সব জায়গাতেই বিজেপির সম্পূর্ণ দখল। এখান থেকে পশ্চিমবঙ্গ কবে বেরোতে পারে, কবে একটু সিরিয়াস রাজনীতির দিকে যেতে পারে, এই জায়গাটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আচ্ছা, এই যে আইনি লড়াই, সেই আইনি লড়াইয়ে কি খানিকটা ব্যাকফুটে রয়েছে কালীঘাট তৃণমূল? কেননা আসল তৃণমূল দাবি করা ঋতব্রত শিবির কি অ্যাডভান্টেজ পাবে? আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি সাংগঠনিক কোনো ব্যবস্থা মানেনি মমতা শিবির। পার্টি কার, কোন দল ঠিক দল আর ঠিক অন্যটা ঠিক নয় বা তার ক্ষমতার বাইরে, সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ ইলেকশন কমিশনের উপর। সব দুটো পার্টিকে শুনে বা কাগজপত্র, বেসিক্যালি কাগজপত্র দেখে যে কার সংখ্যা বেশি, এটা হচ্ছে প্রাইমারি। তার সঙ্গে দেখা হয় সাংগঠনিক যে পদ যারা আছে যেটা কতটা, তার উপর ডিপেন্ড করে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় বা পৈতৃক সম্পত্তি নয়, এটা একটা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনেতে কিছু নিয়মকানুন মানতে হয়, কিন্তু আমি যেটুকু আমি দেখলাম বা যেটুকু বুঝলাম, তাতে করে কিন্তু কোথাও কিছু পেলাম না যে যেখানেতে কালীঘাটপন্থীদের মধ্যে কোনো প্রপার কোনো সিস্টেম, যে লিগাল সিস্টেমটা মানা হয়েছে বলে আমি বিশ্বাস করি না বা দেখতে পাইনি। কারণ সেখানে তো এখনও একতন্ত্র, একজন চেয়ারে বসে বললেন যা হবে তাই হয়েছে, কিন্তু সেটা দেখছি উল্টো দিকে ঋতব্রতের গ্রুপটা তারা কিন্তু পর স্টেপগুলো নিচ্ছে অ্যাজ পার ল। তার উপর ডিপেন্ড করবে আলটিমেটলি ইলেকশন কমিশনের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার পরেই চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশ্বাসঘাতক বললেন সৌগত রায়। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য অনেক কিছু করেছেন, দল তার জন্য অনেক কিছু করেছে, কিন্তু তিনি এই সময় এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন, তাই তিনি বিশ্বাসঘাতক, এমনটা বলেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। শোনাবো তিনি কি বলছেন। তিনি অপরিচিত হওয়া সত্ত্বেও মমতা ওকে মনোনয়ন দিয়েছিলেন। তারপর উনি যখন হেরে গেলেন 2016-তে, তখন মমতা ওকে কাঁথি থেকে জিতিয়ে এনেছিলেন আর ওকে অনেক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করেছিলেন। মহিলা তৃণমূল কংগ্রেসেরও সভানেত্রী করেছিলেন। সম্প্রতি দলেরও রাজ্য সভাপতি করেছিলেন। আর কত দেওয়া যায় একটা মানুষকে। উনি তারপর বিশ্বাসঘাতকতা করেছেন, সেটা তার ব্যাপার, তার নৈতিকতার ব্যাপার, সেটা উনি ব্যাখ্যা দেবেন। কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি, কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের জায়গায় গিয়ে বসবো না, আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসবো, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করার যে বিষয়, সেই ভঙ্গ করার মামলায় অবশেষে কালীঘাট থানায় নথি জমা দিলেন সাংসদ। রবিবার এক প্রতিনিধি মারফত অসম্পূর্ণ নথি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিজের লেটার হেড, নিজের উত্তর লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দেওয়া নথিতে সন্তুষ্ট নয় পুলিশ, ফের নোটিশ চাওয়া হতে পারে অভিষেকের থেকে। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগের ভিত্তিতে কালীঘাট থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে জানতে চেয়েছিলেন যে তিনি যে এসইউভি গাড়ি চড়েন, সেই গাড়ির চালক কে কে রয়েছেন, তাদের নাম, তাদের মোবাইল নম্বর কি। তার গাড়ির দুপাশে, ওই এসইউভি গাড়ির দুপাশে যাদেরকে ঝুলে থাকতে দেখা যায়, তারা কারা? তারা কি প্রশিক্ষিত পুলিশ কর্মী, নাকি বেসরকারি রক্ষী, নাকি তার দলের বা তার অনুগামী কেউ? তারা কারা, তাদের নাম পরিচয় কি, এই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন। গাড়ি কবে কেনা হয়েছিল, গাড়ি কেনা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন।
কিন্তু সেই তথ্য বা সেই নোটিশের ভিত্তিতে ডেডলাইন পেরিয়ে যাওয়ার একদিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর পাঠিয়েছেন কালীঘাট থানায়। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই উত্তরও অসম্পূর্ণ, সেজন্য আবার তাকে নোটিশ পাঠানোর একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কেন যে তথ্য জানতে চেয়েছে সেটা এড়ালেন, বা সেটা কি কোথাও কোনো কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে, এই নিয়ে নানা প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে রাজীব সরকার যে অভিযোগ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দুদিকে যাদেরকে ঝুলতে দেখা যায় তারা নিজের এবং অন্যদের জীবনকে বিপদের মুখে ফেলতে পারে, সেক্ষেত্রে পুলিশের ব্যবস্থা নেওয়া হোক। প্রথম নোটিশের জবাবে সন্তুষ্ট নয় কালীঘাট থানা, আবার তাকে নোটিশ পাঠানোর সম্ভাবনা রয়েছে। এবং এর ছাড়া পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে জবাব পেলে গাড়ির চালক এবং তার গাড়িতে যাদেরকে ঝুলতে দেখা যায় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। অনেক আগেই হওয়ার কথা ছিল। ধন্যবাদ জানাবো যে অভিযোগ যেভাবে দায়ের হয়েছে, যা করা যায় না সেটাকেই তারা নিয়ম মনে করতেন, যা অন্যায় সেটাকেই তারা ন্যায় বলে চালাবার চেষ্টা করতেন, এবং যা ন্যায় তাকে তারা দমন করবার চেষ্টা করতেন। এই ঘটনার মাধ্যমে পরিষ্কার একটা জিনিসই প্রমাণিত হলো যে আইনের ঊর্ধ্বে কেউ নন। তবে যারাই নিয়মটা ভেঙেছেন তাদের শুধু মস্তিষ্ক নয়, হৃদয় দিয়ে বুঝতে হবে যে আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করবার এই নতুন সরকার দৃঢ় প্রতিজ্ঞ এই কাজ করতে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারের সময় বলেছিলেন ডিজে বাজানো হবে, রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজে বাজানো হবে, এবং ভেবেছিলেন জিতে গিয়ে বিজেপির কর্মীদের বাড়ি ঘর ভাঙবেন, অর্থাৎ এক কথায় ডিজের আওয়াজে বিজেপিকে নাচাবে। এখন আইন আদালত ডিজে বাজাচ্ছে, অভিষেক নাচছে। যদি কোনো আইন লঙ্ঘনকারী ঘটনা বা আইন লঙ্ঘন ওনার তরফ থেকে বা ওনার মানুষদের তরফ থেকে তারা করেন, তাহলে ওনারই উচিত ছিল একটা এফআইআর করার, যে আমার লোকরা তারা আমার কথা শুনছে না, তাই জন্য এনারা আইন লঙ্ঘন করছেন, অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এটা ওনারই উচিত ছিল সেখানে এফআইআর করার বা আইনের দ্বারস্থ হওয়ার। তবে একজন সাংসদের প্রকৃত ভূমিকা বোঝা যায়। এবার সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ এফআইআরে যাদের নাম রয়েছে সেটাকে এক কথায় টিম অভিষেক বলা যেতে পারে। কারণ পরপর যাদের নাম সেখানে রয়েছে নতুন এফআইআরে, সেখানে কাঠগড়ায় সুমিত, জাহাঙ্গীর, দিলীপ, শামীম। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগের ভিত্তিতে এফআইআর দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার। ওষুধ এবং প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইনে এই মামলা হয়েছে। জাতীয় মেডিকেল কমিশন আইনেও মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় প্রথমেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর যাদের নাম রয়েছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বললেও কম বলা হয়, যেমন সুমিত, জাহাঙ্গীর, দিলীপ, শামীম। এই যে শিবিরগুলো করতে হলে তো স্বাস্থ্যমন্ত্রকের অনুমতি দরকার, ডিএম এর পারমিশন দরকার, সিএম হচ্ছে পারমিশন দরকার। এখানে আমার প্রশ্ন হচ্ছে ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল উনি কী করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়ালি অনুমতি না দেন তাহলে ওনার নজনের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? অবশ্যই রিপোর্টটা চাওয়া উচিত। এবং যে সমস্ত প্রশাসনিক আধিকারিক আছেন, বিশেষত স্পেশালি ওই যে ডিএম, কারণ জেলা শাসকেরই সব কিছু দেখার কথা, সেই জেলা শাসক কার অনুমতিতে উনি কেন, কি ওনার ক্ষমতার মানে অপব্যবহার করে কীভাবে উনি সিএমএইচ বিএমএসদের ওনার অফিসে থেকে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ক্যাম্পে সহযোগিতা করার জন্য, সরকারি সমস্ত মেটেরিয়ালস ইউজ করার জন্য, যেটা একটা ব্যক্তিগত উদ্যোগে যার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এবং ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তাই সেগুলো কী কাজে ব্যবহৃত হয়েছিল? সেবাশ্রয়ে যা ঘটেছিল সেটা যেন না ঘটে। আমাদের সন্দেহ আছে সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে ডাক্তার এসেছিল কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, আল্ট্রাসনিক মেশিনসের PCPNDT অ্যাক্ট অনুভুক্ত ছিল কিনা। নর্মালি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া উচিত নয়, সেটা আইন বিরুদ্ধ। আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে, স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়